আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভির সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি হাবিবা আফরোজ। জানাবো বিস্তারিত সংবাদ। নিয়মিত পাঠদান বন্ধ থাকায় অন্তত 4 মাস পর ক্লাসে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার পরামর্শ শিক্ষক শিক্ষার্থীদের। তারা বলছেন, দীর্ঘদিন শ্রেণীকক্ষের বাইরে থাকায় প্রস্তুতি ছাড়া চূড়ান্ত পরীক্ষা বড় চ্যালেঞ্জ। আর শিক্ষাবিদরা বলছেন, প্রয়োজনে সিলেবাস সংক্ষিপ্ত করে স্বাস্থ্যবিধি মেনে ক্লাসের ব্যবস্থা করতে হবে। আতিকা রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় নির্ধারিত সময়ে 2021 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠান নিয়ে সংশয় তৈরি হয়েছে। সম্প্রতি শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি জানান, এ দুটি পরীক্ষা জুন-জুলাই মাস নাগাদ হতে পারে। 2021 সালের জুলাই-আগস্ট নাগাদ আমরা এইচএসসি বা সমমান পরীক্ষা গ্রহণের একটা আশা প্রকাশ করছি। শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, দীর্ঘদিন শ্রেণীকক্ষের পাঠদানের বাইরে থাকায় চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়া বড় চ্যালেঞ্জ। বিশেষ করে ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। যতটুকু কলেজে কমপ্লিট হয়েছিল এতটুকুর মধ্যে পরীক্ষা নিলে আমাদের জন্য একটু বেটার হতো। বাকিটুকু তো আমরা করতে পারতেছি না, কারণ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সবাই তো অনলাইন ক্লাস করতে পারতেছে না, আর প্রত্যেকটা কলেজ তো অনলাইন ক্লাস নিচ্ছেও না। সায়েন্সের সাবজেক্টগুলো যেমন হচ্ছে কেমিস্ট্রি, ফিজিক্স, এগুলো তো আর আমাদের নিজেদের পক্ষে বাসায় বসে পড়ে বোঝাটা সম্ভব না। সেক্ষেত্রে অবশ্যই একটা টিচারের সাপোর্ট দরকার। যদি আফটার ভ্যাকসিনেশন এটা করা যেত তাহলে আমরা পুরোটা নিশ্চিত হয়ে যেতাম যে আসলে বাচ্চাকে কোথায় পাঠাচ্ছি, কতটুকু স্বাভাবিক হলে পরীক্ষাটা হবে, এটাও আমরা আসলে এখনো বুঝতে পারছি না। করোনাকালে বেশিরভাগ প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস হয়নি, তাই শিক্ষকরা বলছেন এসএসসি এইচএসসির মতো গুরুত্বপূর্ণ ধাপে শ্রেণীকক্ষে পাঠদানের বিকল্প নেই। শিক্ষক হিসেবে আমরাও কিন্তু নিশ্চিত হতে পারছি না যে আমাদের শিক্ষার্থীরা তাদের একটি বোর্ড পরীক্ষার মতো এত বড় একটি পরীক্ষা যখন ফেস করবে, তার জন্য তার প্রিপারেশনটা কতটা যথাযথ হয়েছে। টেস্ট পরীক্ষার পর একটি ফাইনাল পরীক্ষার জন্য ওরা আসলে নিজেদেরকে অনেক ভালোভাবে প্রস্তুত করে, এবং এই ধাপটি যেন থাকে, এটি খুব দরকার। শ্রেণীকক্ষে ক্লাসের ব্যবস্থা না করা গেলে শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ ধাপে ঘাটতি রয়ে যাবে বলে মনে করেন এই শিক্ষাবিদ। যদি মার্চ বা এপ্রিল মাসে ক্লাস করানো যায় তাদের, তাহলে তাদের মধ্যে এই যে একটা ভীতি, পরীক্ষা নিয়ে কি প্রশ্ন হবে, কেমন হবে, এটি কেটে যাবে। পরীক্ষার জন্য 1 মাস মানসিক প্রস্তুতি এবং নিজেদের করবার প্রস্তুতি এবং সিলেবাস কতটুকু হবে, এই পরিকল্পনাটি এখন মন্ত্রণালয় থেকে দেয়া খুব জরুরি। শিক্ষায় অতিমারির ক্ষতি পোষাতে ও ঝরে পড়া রোধে দ্রুত দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের তাগিদ দেন শিক্ষাবিদরা। এই পরিকল্পনাটি যদি দিয়ে দেওয়া হয়। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম জন্মদিন আজ। ৫২'র ভাষা আন্দোলন, ৬৯'র গণ অভ্যুত্থান, স্বাধীনতার সংগ্রাম সহ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনটি রয়েছে গৌরব উজ্জ্বল সোনালী অতীত। তবে সাম্প্রতিক চাঁদাবাজি, টেন্ডারবাজি, ক্ষমতার অপব্যবহার সহ নানা অপকর্মের অভিযোগ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। ছাত্রলীগ নেতাকর্মীদের বঙ্গবন্ধুর ত্যাগের রাজনীতি চর্চার মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি পুনরুদ্ধারের আহ্বান জানান কেন্দ্রীয় নেতৃবৃন্দ। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে যে ছাত্র সংগঠনের জন্ম, অনেক চড়াই উতরাই পেরিয়ে আজ ৭৩ বছর পূর্ণ করল সেই ছাত্রলীগ। প্রতিষ্ঠাকালীন নাম ছিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। অসাম্প্রদায়িক চেতনা থেকে ১৯৫৩ সালে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। স্বাধীনতার পর নাম হয় বাংলাদেশ ছাত্রলীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এর প্রতিষ্ঠাতা সদস্য। ৬ দশকে সংগঠনটি পেরিয়েছে ৫২'র ভাষা আন্দোলন, ৬৬'র ৬ দফা, ৬৯'র গণ অভ্যুত্থান, ৭১'র মুক্তিযুদ্ধ ও ৯০'এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের ঝঞ্ঝামুখর সময়। ৭৫'এ বঙ্গবন্ধুকে হত্যার পর নেতাকর্মীরা অত্যাচার, নির্যাতন সহ্য করে লড়াই চালিয়ে যান। অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন দেন বহু নেতাকর্মী। সম্প্রতি সেই ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অপকর্মের নানা অভিযোগ, অনিয়মের অভিযোগে পদ হারাতে হয়েছে গত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে। দুজন দায়িত্ব পাওয়ার পর থেকেই কিন্তু আপনারা জানেন যে ছাত্রলীগের প্রতি মানুষের যে একটি আকাঙ্ক্ষার জায়গা যেটা নষ্ট হয়েছিল কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই জায়গা থেকে আমরা কাটিয়ে ওঠার জন্য আমরা ওতপ্রোতভাবে কাজ করেছি আমাদের সকলকে সাথে নিয়ে। আপনারা দেখেছেন যে কিভাবে করোনার প্রথম রোগীটি বাংলাদেশে শনাক্ত হওয়ার আগে থেকেই কিন্তু
আমরা বাংলাদেশ ছাত্রলীগ মাঠ পর্যায়ে সাধারণ মানুষের জন্য আমরা কাজ করেছি। লিফলেট বিতরণ থেকে শুরু করে আমরা নিজেরা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে তাদের মাঝে বিতরণ করেছি। নতুন নেতৃত্বের সামনে এখন চ্যালেঞ্জ সংগঠনের হারানো গৌরব ফিরে পাওয়া। সাবেক নেতারা ছাত্রলীগ সদস্যদের বঙ্গবন্ধুর ত্যাগের রাজনীতির চর্চার পরামর্শ দেন। 2-4টি ছাত্রলীগের নেতাকর্মীদের ঘটনায় অনেক সময় আমরাও বিব্রত হই প্রাক্তন ছাত্রলীগের নেতা কর্মী হিসাবে, কিন্তু ছাত্রলীগের একটা গুণ আমি দেখেছি যে ঘটনা ঘটার তাৎক্ষণিকভাবে তাদের সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে এবং আইনগত ব্যবস্থা নিচ্ছে, অপরাধীকে অপরাধী হিসাবে। দুর্নাম মুছে আবারও সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে বাংলাদেশ ছাত্রলীগ, এমন প্রত্যাশা নেতাকর্মীদের। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। চুয়াডাঙ্গায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এই জেলায় ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে দুর্ভোগে আছেন মানুষ। ভোর হতে ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। এতে সময় মতো কাজে যেতে পারছেন না নিম্ন আয়ের মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। কুড়িগ্রামে ঘন কুয়াশা না থাকলেও রয়েছে শীতের তীব্রতা। প্রচণ্ড ঠান্ডায় চরাঞ্চলের মানুষ কষ্টে আছেন। শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়োবৃদ্ধরা। দর্শক, কুড়িগ্রাম থেকে জনদুর্ভোগের বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, শীতে জনজীবনে কি ধরনের প্রভাব পড়ছে জানাবেন। হাবিবা, আমি প্রথমে একটু জানিয়ে রাখছি যে টানা 4 দিনের শৈত্যপ্রবাহ কেটে গিয়ে আজকে কিন্তু শৈত্যপ্রবাহ কেটে গিয়েছে এবং অনেকটা রোদ উঠেছে, ফলে কিন্তু জনমনে একটু স্বস্তি ফিরে এসেছে। আপনি যেমনটি বলছিলেন যে জনগণের দুর্ভোগ, সেটি কিন্তু রয়ে গেছে। আমি খোঁজখবর নিয়ে দেখেছি যে বিকেল হতে কিন্তু এই কুড়িগ্রামে শীত বাড়তে থাকে এবং সকাল পর্যন্ত কিন্তু শীতের তীব্রতা থাকে। ফলে কিন্তু যে এই জেলার যারা নদী অঞ্চলের লোক রয়েছে, যারা খেটে খাওয়া লোক রয়েছে, তারা কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদেরকে। তো আমি প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর নিয়ে যেটি জেনেছি যে তারা কিন্তু এ যাবৎ 35,000 কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করেছে এবং 54 লক্ষ টাকার শীতার্তদের মাঝে কিন্তু শীতবস্ত্র কিনে বিতরণ করেছে। তো হাবিবা, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের সর্বশেষ শীতের খবরাখবর। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আব্দুল কুদ্দুস চঞ্চল জানাচ্ছিলেন কুড়িগ্রাম থেকে। দীর্ঘ প্রায় 4 মাস বন্ধ থাকার পর দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গতকাল ভারত থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে দেশে আসে। আর আমদানির খবরেই বাজারে কমতে শুরু করেছে দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, হিলিতে আজকের পেঁয়াজের বাজারের দর কেমন সেটি জানাবেন। জি হাবিবা, আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু অবস্থান করতেছি হিলি স্থল বন্দরের খুচরা বাজারে। আপনি যেমনটি জানেন যে গত শনিবার হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তারপর থেকে কিন্তু কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। বিশেষ করে দেশীয় পেঁয়াজের বাজারে কিন্তু ধস নেমেছে। এখন এই দেশি পেঁয়াজ প্রকারভেদে আপনার বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকা। গত সপ্তাহে যে দেশি পেঁয়াজগুলো আপনার বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা, এখন তাই কিন্তু প্রায় 5 থেকে 6 টাকা, অর্থাৎ অনেক দাম কিন্তু কমে এসেছে। তারপরে কিন্তু ক্রেতাদের মধ্যে কিন্তু একটি স্বস্তি ফিরে এসেছে, তারা অল্প দামে পেঁয়াজ কিনতে পারতেছে। এইদিকে কিন্তু ভারতীয় পেঁয়াজগুলো যেগুলো এসেছে সেগুলো কিন্তু আপনার 27 থেকে 28 টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। তবে দেশীয় পেঁয়াজ এবং ভারতীয় পেঁয়াজের দাম কিছুটা কাছাকাছি হওয়ার কারণে ক্রেতারা কিন্তু ভারতীয় পেঁয়াজকে তেমনটা প্রাধান্য দিচ্ছে না, তারা কিন্তু দেশীয় পেঁয়াজ কিন্তু ক্রয় করতেছে। তবে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, ডলার মূল্য বেশি হওয়ার কারণে আমদানিকারকরা কিন্তু সেভাবে পেঁয়াজ আমদানি করছে না। যে আমরা গততে দেখেছি প্রায় 25-30 ট্রাক পেঁয়াজ বোঝাই ট্রাক ভারত থেকে হিলি স্থল বন্দরে আসতো, এখন কিন্তু গতকালকে দেখেছি আমরা 4টি ট্রাক অর্থাৎ 144 মেট্রিক টন পেঁয়াজ হিলি স্থল বন্দর দিয়ে আমদানি হয়েছে। তবে পেঁয়াজের আমদানি যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে পেঁয়াজের দাম প্রায় 15 থেকে 20 টাকার মধ্যে আসবে, এমনটি কিন্তু মনে করতেছে এখানকার আমদানিকারকরা এবং ব্যবসায়ীরা। তো হাবিবা, এই ছিল আমার কাছে দিনাজপুরে হিলি স্থল বন্দর থেকে পেঁয়াজ আমদানি এবং দাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ হিলি স্থলবন্দর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল আজিজ। শখের বশে ইঁদুর পালন শুরু করেন। শখের বশে ইঁদুর পালন তা এখন ব্যবসায় পরিণত করেছেন রাজশাহীর সালাউদ্দিন মামুন। বিদেশি সুইস অ্যালবিনো জাতের ইঁদুর লালন পালন করে খরচ কম এবং পরিবেশ অনুকূলে হওয়ায় উৎপাদনেও সাফল্য পেয়েছেন তিনি। দেশের অনেক প্রতিষ্ঠান থেকে তার কাছ থেকে ইঁদুর সংগ্রহ করে গবেষণা করছে। রাজশাহী থেকে আমির ফয়সালের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের কীটতত্ত্ব ল্যাব সহকারী সালাউদ্দিন মামুন নিতান্ত শখের বশে 3 বছর আগে শুরু করেন ইঁদুর লালন পালন।
গবেষণার কাজে উপযোগী বিদেশি অ্যালবিনো প্রজাতির সাদা ইঁদুরের খামার করেছেন তিনি। বর্তমানে তার খামারে 1000-এর বেশি ইঁদুর রয়েছে। সর্বনিম্ন আমার বিক্রিটা 5 থেকে 10,000-এর মধ্যে থাকে প্রত্যেক মাসে। বাণিজ্যিকভাবে করলে আমি যদি কেউ এটা করতে চায়, সামনে আরও করতে চায়, আমি মনে করব যে কেউ যদি বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন এলাকার বিভিন্ন জেলার যারা, তারা ওই ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে পারলে তাদের আগে মার্কেটিংটা করতে হবে, মার্কেটিংটা করে সে এটা করতে পারে। নিয়মিত গবেষণার জন্য সালাউদ্দিন মামুনের কাছ থেকে ইঁদুর সংগ্রহ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট, ফার্মেসি ও প্রাণীবিদ্যা এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ। প্রতিটি ইঁদুরের মূল্য 70 টাকা। প্রতি ক্ষেত্রেই আমাদের এই সুইস অ্যালবিনো মাইস এটার ব্যবহার বাড়ছে। কমার্শিয়ালি যদি বাইরে থেকে আমরা কিনতে পারি, সেটা আমাদের জন্য হচ্ছে যে অনেক লাভজনক, এবং এটা মামুনের মতো মানুষ আছে বলেই হচ্ছে যে আমরা এটা এখন পাচ্ছি। বাণিজ্যিকভাবে ইঁদুর পালনে সালাউদ্দিনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন গবেষকরা। দীপ্তচন্দ্র পাল, RTV। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটকে আগামী কয়েক মাসের জন্য করোনা ভাইরাসের ভ্যাকসিন রপ্তানি বন্ধের নির্দেশ দিয়েছেন ভারত। এই নিষেধাজ্ঞার ফলে দরিদ্র দেশগুলোকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজের অন্য আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। সংবাদ মাধ্যম এপিকের দেয়া এক সাক্ষাৎকারে এমনটি জানান সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা। এই সিদ্ধান্তের অন্যতম কারণ অবৈধ মজুদ ঠেকানো উল্লেখ করে তিনি আরও বলেন, এই মুহূর্তে শুধুমাত্র ভারতীয় সরকারের কাছে ভ্যাকসিন হস্তান্তর করতে পারবে সিরাম ইনস্টিটিউট। পুনর্বলা আরও জানান, বেসরকারি বাজারে এই ভ্যাকসিন বিক্রি করতে পারবেন না সিরাম। শুক্রবার দেশটিতে সিরামের ভ্যাকসিন জরুরি প্রয়োগের অনুমোদন দিয়ে দেন ভারত। সংবাদ শেষ করব গোলপাতার গাছের রস থেকে গুড় উৎপাদনের খবর দিয়ে। উপকূলীয় জেলা পটুয়াখালীতে নোনা পানিতে জন্মানো গোলপাতার গাছের রস থেকে উৎপাদন হচ্ছে সুস্বাদু গুড়, যা মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। অন্যান্য ফসলের চেয়ে দ্বিগুণ লাভ হওয়ায় গোলপাতা চাষে ঝুঁকছেন স্থানীয় কৃষকরাও। পটুয়াখালী কুয়াকাটার সংবাদদাতা জসিম পারভেজের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। উপকূলীয় এলাকায় জন্মানো গোলপাতা গাছের পাতা কাণ্ড সবই নোনা, তবে গাছের ফল কেটে এই কাণ্ড থেকে শীতকালে মিষ্টি রস সংগ্রহ করেন পটুয়াখালীর কলাপাড়ার চাষিরা। এই রস আগুনে জাল দিয়ে উৎপাদন করা হয় গুড়। গাছের পাতা, বসত ঘরে অবশিষ্ট ফল ও কাণ্ড ব্যবহার হয় জ্বালানি হিসেবে। এ চাষে লাভ বেশি হওয়ায় ধানের পরিবর্তে গোলপাতা চাষ করছেন স্থানীয় কৃষকরা। গোলবাগানই লাভ বেশি, ওটা ধানের থেকে এটা লাভ অনেক না। রান্না বান্না করি, রস ও জাল দিয়ে ধান এক ফসল পাই, আমরা কোনো রবি শস্য পাই না। একটু উপকার হয় এই গোল গাছ দিয়ে। ডায়াবেটিস আছে, হেরা খাইতে পারে, এবং এই মিডিয়াটা অন্ত বিদেশ পর্যন্ত চলে যায়। সরকার যদি আমাকে টাকা পয়সা দিয়ে মালামালগুলো দেয় তা আমাকে একটু উপকার হয়। এই গুড় মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও স্বাস্থ্যের জন্য উপকারী বলে জানান এই কর্মকর্তা। এই গুড়ের বিভিন্ন ধরনের খনিজ লবণ পাওয়া যায়, স্বাস্থ্য ভালো রাখতে এবং বিভিন্ন রোগ ব্যাধি থেকে তাদেরকে সুরক্ষা করতে সহায়তা করে। সরকারি বেসরকারি সহায়তায় গোলপাতা গাছের চাষ বাড়ানো হলে উপকূলের মানুষকে স্বাবলম্বী হতে সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাদিরা সুলতানা, RTV। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। আর এখন থেকে RTVর সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে।